বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, খুবই কনসার্নিং ম্যাটার। এতটাই ভয়াবহ একটা সিচুয়েশান দিয়ে বাংলাদেশ যাচ্ছে যে প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে, যে ভীতিটা আসলে আমাদেরকে খুব বেশি উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশে। বন্ধুরা, খেয়াল করে দেখুন যে ছাত্রদের যে একটি তাণ্ডব আমরা দেখতে পেলাম, সে তাণ্ডবটা কাটতে না কাটতে পরের দিন আবার দেখলাম যে হিন্দুদের একজন নেতা, হিন্দু মহাজোটের একজন নেতা, যাকে গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের চট্টগ্রামে, ঢাকায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি একসময় ইসকনের সদস্য ছিলেন। তো বিষয়টা হচ্ছে যে তাকে যে গ্রেফতার করা হলো, বিষয়টা খেয়াল করে দেখুন। আমরা দেখতে পেলাম যে ছাত্রদের আন্দোলন, মারামারি, কাটাকাটি, এটার পরপরই দেখলাম যে হুট করে তাকে গ্রেফতার করা হলো। বিষয়টা তো তখনই ক্লিয়ার যে আসলে এই যে তাকে যে গ্রেফতার করা হচ্ছে, এটা নিয়ে আবার নতুন করে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কেননা আপনারা খেয়াল করে দেখুন যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়া হচ্ছে, এই মামলাটা করেছে বিএনপির একজন নেতা, এবং সেই নেতাকে কিন্তু সাথে সাথে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও বেশ অনেকজনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন, সেই নেতাকে কেন বিএনপি বাতিল করলো তাদের দল থেকে? সেটা কিন্তু একটা বিশেষ প্রশ্ন দাঁড়ায় যে কারণটা কি। কারণ আমরা যেটা আসলে বুঝতে পারছি যে বিএনপিও চায় নাই যে এখানে তারা কোনো জটিলতায় পড়ুক। এই যে বিএনপির যে নেতা এই মামলাটি করেছে, তারা বিএনপি নিজে থেকেই চাচ্ছে না যে তারা কোনো জটিলতায় পড়ুক এই বিষয়টাকে কেন্দ্র করে। সেজন্যই তারা কি করেছে, সে নেতাকে তারা বহিষ্কার করেছে। তো বন্ধুরা, প্রশ্নটা হচ্ছে যে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেফতার করা হলে সিচুয়েশনটা কোন দিকে যাবে, সরকার কিন্তু জানতো, সেটা সরকার কিন্তু জানতো। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলার যে বিষয়টা, এখন পর্যন্ত আমরা দুটা সভা করতে দেখলাম হিন্দু সংখ্যালঘুদের পক্ষ থেকে, এবং এখানে বৌদ্ধ খ্রিস্টানদের তাদের যে 8টা দাবি, সে 8টা দাবির মধ্যে কিন্তু বৌদ্ধ খ্রিস্টানদেরও দাবি আছে, যেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, যে তারা বলছে যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি করেন, এবং তারা হিন্দু ধর্মীয় যে কল্যাণ ট্রাস্টটাকে তারা হিন্দু ফাউন্ডেশনে উন্নতিকরণের কথা বলেন। তারা এখানে আরও বলেন যে দেবদত্ত সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উপাসনালয়, এবং বিগত 1 দশকে যতগুলো আসলে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে, কোনোটারই বিচার হয়নি। এটি কিন্তু আসলে তারা দাবি করছে, এবং দাবি করে যে এই 8 দফাকে কেন্দ্র করে দুটা আসলে সমাবেশ করেছে, একটা হচ্ছে চট্টগ্রামে, আরেকটা হচ্ছে রংপুরে। তো ভালো জনসংখ্যার সংখ্যালঘুদের, হিন্দু ভাইদের এবং বৌদ্ধ খ্রিস্টান সকলে সম্মিলিতভাবে তারা যে পার্টিসিপেশন আমরা দেখতে পেয়েছি, যে বিশাল জনসমাগম কিন্তু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই যে আপনার তারা যে সভা করেছে, সেখানে তো শান্তিপূর্ণ সমাবেশ ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ভয় পাচ্ছে কেন? মানে এটা ভয়ের কি কারণ যে দুটা সমাবেশ হলো, চট্টগ্রামে একটা হলো, রংপুরে একটা হলো। তো এই সমাবেশের পরে প্রবলেমটা কী হচ্ছে? সমাবেশ করলে সমস্যাটা কি? যে 8 দফা যে দাবি তারা করছে, সে দাবিগুলো কি? এটা কি কোনো রকেট সায়েন্স যে যেটা নিয়ে সরকার তাদের সাথে বসলে প্রবলেম হয়ে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে, পার্সেন্টেজ কত? সব মিলিয়ে 10%। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলিয়ে 10%। তাহলে তাদেরকে নিয়ে বসলে এই যে দাবিগুলো তারা করছে, এই দাবিগুলো কি খুবই একটি মানে বিশাল কমপ্লিকেটেড কোনো কিছু, বা এটা কি কোনো রকেট সায়েন্স যেটাকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে বসতেই রাজি নয়? কারণটা কি? আমি নিজেও আসলে কনফিউজ, সেই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি যে এখানে প্রবলেমটা কোথায়। যে তারা যদি বলে যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে, তাহলে এটা কি কোনো প্রবলেমের কারণ হতে পারে? তারা যদি বলে যে তাদের যে সম্পদ পুনরুদ্ধার, সংরক্ষণ, এগুলোর আইন, এটা কি প্রবলেমেটিক কোনো কিছু? কল্যাণ ট্রাস্ট থেকে সেটা ফাউন্ডেশনে উন্নতিকরণ করলে কি প্রবলেম হবে? আমি তো আসলে ক্লিয়ার না আসলে বিষয়টাতে। সেম জিনিসটাও বৌদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নতি করলে হবেটা কি, প্রবলেমটা কি? বন্ধুরা, এখন
বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে তারা, আমরা গত 1 মাস ধরে দেখছি যে বিভিন্ন মহল থেকে ইসকনকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্টস করা হচ্ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে কমেন্টস করেন ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের আইনগত কিছু প্রক্রিয়া আছে। কেউ যদি অপরাধ করে থাকে ডেফিনেটলি তাকে বিচারের আওতাধীন কিন্তু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিছুকে কিন্তু তোয়াক্কা করা যাবে না। যদি কি অপরাধ করে তাকে আইনের আওতায় আনতে হবে। এর মানে এই নয় যে কাউকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো। খেয়াল করে দেখলাম একটা জিনিস, কতদিন যে তাকে আসলে কোর্টে তোলা হলো, সেখান থেকে তাকে আবারও তাকে আপনার কারাগারে পাঠানো হলো, সেটাকে কেন্দ্র করে যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেলাম একজন আইনজীবীকে হত্যা করা হলো, আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এখন কনসার্নিং ম্যাটার হচ্ছে যে সরকার পক্ষের বিশেষ কিছু যে যারা কিনা সরকার পক্ষের সাথে সম্পৃক্ত, যেমন আপনারা খেয়াল করে দেখুন যে আমরা তো জানি, বাংলাদেশের মানুষ তো জানে আসলে সরকারের পক্ষের সাথে সমন্বয়কারীদের সম্পর্কটা কী, যারা কিনা এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো সমন্বয়কারীরা গতদিন থেকেই আসলে এই বিষয়টাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে যেখানে আপনার আসামিকে, হত্যাকারীকে, সেটার স্টেটমেন্ট কিন্তু পুলিশ এখন পর্যন্ত দেয়নি। তাহলে সমন্বয়কারীরা এর তথ্য কোথায় পেল যে তাদেরকে কে হত্যা করেছে, কাকে জেলে নিতে হবে, কাকে নিষিদ্ধ করতে হবে, এই বিষয়টা কেন আসলো? আমার কথা হচ্ছে যে কাউকে যদি হত্যা করা হয়, হত্যাকারীকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হলো, কিন্তু গ্রেফতারকারীদের নাম, পরিচয়, ঠিকানা সেটা এখন পর্যন্ত পুলিশ কিন্তু ক্লিয়ার স্টেটমেন্ট দেয়নি। তাহলে গতদিন থেকেই সমন্বয়কারীরা আপনার তাকে কে হত্যা করেছে এই ধরনের বিবৃতি দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে এই ধরনের স্লোগান দিচ্ছে, এবং চারপাশ থেকে একটা মানে সংখ্যালঘুদের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটা নেতিবাচক একটা ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এটা আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী যারা আমরা আছি, তাদের জন্য এটা একটা, আমি বলবো যে কনসার্নিং ম্যাটার। কেন আমি এই কথাটি বলছি একটু মনোযোগ দিয়ে আপনি শুনুন, খেয়াল করে দেখুন। বাংলাদেশে যদি এই ধরনের মনে করেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, ডিরেক্ট ইমপ্রেশনটা নেগেটিভ হয়ে যাবে বাংলাদেশের দিকে। এই জিনিসটাকে আমরা বুঝি যে এই যে সংখ্যালঘুদের উপর যদি অত্যাচার বা বিনা কারণে যদি তাদের উপর টর্চার করা হয়, নিষিদ্ধ করা হয়, এই বিষয়গুলা আলটিমেটলি ফায়দা নেবে কে? ফায়দা নেবে হচ্ছে যে উন্নত বিশ্বগুলো, স্পেশালি আমেরিকার হস্তক্ষেপে দেখা যাবে যে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের টর্চার করা হবে। এই জিনিসটা কি বাংলাদেশের মানুষরা কি বুঝে? অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বরত যারা আছে তারা কি জিনিসটা বুঝে? আমার কাছে তো এটা মনে হচ্ছে আসলে। কারণ আপনি খেয়াল করে দেখুন যে আপনি যেভাবে কোনো প্রমাণ ছাড়া যদি আপনি কোনো কিছু করতে যান, যে একটা মুখে মুখে আমি বললাম যে আপনার ডেইলি স্টার, প্রথম আলো, তারপরে বলা হচ্ছে ইসকন, তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল, এরকম বলা হচ্ছে। আমার কথা হচ্ছে যে দেখুন, আপনি যখন কাউকে সুনির্দিষ্ট প্রমাণসহ ধরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে হত্যাকারী বলতে পারবেন না, অপরাধী বলতে পারবেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা অপরাধকে কেন চিহ্নিত করছেন না? সেটা না করে কাকে গ্রেফতার করতে হবে, কাকে আপনার নিষিদ্ধ করতে হবে, কোন নিউজ পেপারকে আপনার বৈধতা দিতে হবে, কাকে বৈধতা দেওয়া যাবে না। ডেইলি স্টার এবং প্রথম আলো হচ্ছে যে বাংলাদেশের সব থেকে স্বনামধন্য, আমাদের জন্মের পর থেকেই আমরা দেখে এসেছি রে ভাই, যুগ যুগ ধরে জনপ্রিয়তার শীর্ষে যদি দুই চার পাঁচটার মধ্যে যদি আপনারা রাখেন, সবসময় প্রথম আলো এবং ডেইলি স্টারকে রাখতে হবে। তাহলে আজকে হঠাৎ করে বিদেশ থেকে কিছু স্টেক হোল্ডাররা তারা প্রথম আলোকে, ডেইলি স্টারকে অ্যাটাক করার চেষ্টা করছে। বাকস্বাধীনতা, মানে সংবাদ মাধ্যমের যে বাকস্বাধীনতা, সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা তো এটা বাংলাদেশি জনগণ হিসেবে আমরা এটার জন্য কনসার্ন পোষণ করছি যে এই বিষয়গুলা কিভাবে দেখছেন আসলে আপনারা। খেয়াল করে দেখুন যে এই যে সংখ্যালঘু বিষয়ক যে বিষয়গুলা, এই বিষয়গুলাকে সরকার ইচ্ছা করে কেন জিনিসটাকে কমপ্লিকেটেড করছে, এটা আমার বোধগম্যর মধ্যে পড়ছে না। কারণ আপনারা বিষয়টা একদম ক্লিয়ার যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যে দাবিগুলা 8 দফা কি, সরকার এটা নিয়ে বসলে কি প্রবলেম হতো? আমি 8 দফা
গুলা কি আবার ক্লিয়ার করে বোঝার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম, নেটে চেক করে যেটা পেলাম, পাওয়ার পরে আমার কাছে মনে হলো আমি তো এক ধরনের মানে একটা কনফিউশন ছিল আমার মধ্যে যে আসলে তারা কি দাবি করছে, কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কনসার্নিং মনে হচ্ছে, কেন তারা মনে করছে যে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যে দাবি বা আপনার 8 দফা, সে দফাটা কেন অন্তর্বর্তীকালীন সরকার একটা মানে বার্ডেন মনে করলো, এটা আসলে আমার বোধোদয় হচ্ছে না বন্ধুরা। আমি জানি না, যে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের আসলে আরও সুদূর প্রসারী চিন্তা তাদের করা উচিত, যে মানে যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেবার ক্ষেত্রে যে কি হচ্ছে, কনসিকুয়েন্স কি হতে পারে, এই জিনিসগুলোতে আমরা তো মানে একটা আইনি প্রসেস ফলো করা উচিত বলে আমি মনে করছি। বন্ধুরা, আপনাদের বিষয়বস্তুটা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।